নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজকে আমরা আবারও চলে এলাম তোমাদের কাছে WBJER কোশ্চেন অ্যান্সার সলিউশনের পার্ট 2 নিয়ে। তো চলো আর টাইম ওয়েস্ট করবো না, চটপট চলে যাই আর আমরা সলভ করি কোশ্চেনগুলো, পাশাপাশি জেনে নিই আরও রিলেটেড কনসেপ্টস। লাস্ট ভিডিওতে যেটা আমরা নিয়ে এসেছিলাম একদমই থিওরিটিক্যাল ছিল, থিওরিক্যাল কনসেপ্টে কখনো কখনো দরকার হয়। এবার নিয়ে এসেছি প্রোগ্রাম নিয়ে। তো প্রোগ্রামের উপরে কিছু জিনিসপত্র আমরা এখানে ডিসকাস করব। ফার্স্টেই বলি, এখানে ইউনিয়ন নিয়ে একটা কোশ্চেন দিয়েছি। ইউনিয়নে কী রয়েছে? একটা ইন্টিজার রয়েছে, একটা ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে? ইন্টিজার নাম্বার আর ক্যারেক্টার। ইন্টিজারের জন্য স্টোরেজ স্পেস কত? 2 বাইট, আর ক্যারেক্টারের জন্য স্টোরেজ স্পেস কত? 1 বাইট। এবার আমার কাছে চেয়েছেটা কি? আমার কাছে দেখো, মেন ফাংশানে এই ইউনিয়নের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে? এই ভ্যারিয়েবলটার সাইজ কত, স্টোরেজ সাইজ কত, সেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখন দেখো, ইন্টিজারের স্টোরেজটা অ্যাকচুয়ালি কিছু কিছু কম্পাইলার ওরা 2 বাইট নেয়, কিছু কিছু কম্পাইলার ওটা 4 বাইটও নেয়। আমরা এখন 2 বাইট ধরেই করছি। যদি ধরি যে একটা নাম্বার ইন্টিজার, তার হচ্ছে কত, তার স্টোরেজ স্পেস কত হচ্ছে 2 বাইট, আর ক্যারেক্টারের জন্য কত হচ্ছে 1 বাইট। এবার দেখো, এখানে যদি স্ট্রাকচার লিখতাম, স্ট্রাকচার হলে কিন্তু ও কী করতো, স্ট্রাকচার হলে টোটাল ওর স্টোরেজ স্পেস হতো 2 বাইট প্লাস 1 বাইট, যেটা কি না 3 বাইট হতো। কিন্তু ইউনিয়ন এভাবে করে না। ইউনিয়ন দুজনের জন্য একসাথে কখনো স্টোরেজ অ্যালোকেট করে না। ইনস্টেড ও কী করে, ও বলছে যে দুজনকে আমরা একসাথে বসাবো না, আমরা আলাদা আলাদা করে বসাবো। তাহলে ইউনিয়নের জন্য স্টোরেজ কত হবে? ইউনিয়নের জন্য স্টোরেজ হচ্ছে 2 বাইট আর 1 বাইটের মধ্যে যেটা আমার ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে ও স্টোরেজ স্পেস। মানে ও কী করবে, ও একজনের জন্য জায়গা রাখবে। এখন দেখো, যদি 1 বাইট জায়গা রাখতো তাহলে ইন্টিজারটাকে রাখতে পারতাম না, কিন্তু 2 বাইট জায়গা রাখলে সেখানে ক্যারেক্টারটাও থাকতে পারবে, ইন্টিজারটাও থাকতে পারবে। তাহলে এর জন্য আমার স্টোরেজ স্পেস কত হবে? 2 বাইট। কিন্তু আমি বলছি, এটা কিন্তু আমি করছি অনলি অ্যাজিউমিং যে আমার ইন্টিজার যেটা রয়েছে, ইন্টিজারটা স্টোরেজ সাইজটা হচ্ছে 2 বাইট। কিন্তু যদি ইন্টিজারের স্টোরেজ যদি 4 বাইট হতো, তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা 4 হতো, ঠিক আছে? আমি সেই অনুযায়ী বলছি। এটা প্রোগ্রামে তোমাদের যেটা দেওয়া থাকবে সেটা একটু তোমরা ভালো করে অবজার্ভ করবে। এনাম বার্ডস, স্প্যারো, পিকক, প্যারট। তো দেখো, এনাম অ্যাকচুয়ালি কী করে, এনাম হচ্ছে ইন্টিগ্রাল ভ্যারিয়েবলকে তোমার একটা নাম দেয়, ঠিক আছে? এনাম বার্ডস, স্প্যারো ফার্স্টে দেওয়া রয়েছে, তার মানে স্প্যারোর ভ্যালু কত? 0। পিকক দেওয়া রয়েছে, পিককের ভ্যালু কত? 1। প্যারট দেওয়া রয়েছে, প্যারটের ভ্যালু কত হচ্ছে? 2। এবার এর পরেটা দেখো, এনাম অ্যানিমালস, টাইগারের ভ্যালু কত করা আছে? 8। টাইগারের ভ্যালু যদি 8 করা থাকে, তাহলে টাইগার মানে 8। তাহলে লায়ন কত হবে? লায়ন হবে 8-এর ঠিক পরের ভ্যালু, মানে কত হবে সেটা? 9। লজিকটা বুঝবো। এনাম বাই ডিফল্ট শুরু করে 0 থেকে, কিন্তু তুমি যদি এনামকে স্টার্ট করার জন্য অন্য ভ্যালু দিয়ে দাও, তাহলে এনাম সেখান থেকে শুরু করছে। তাহলে এর পরের ভ্যালুটা কত হচ্ছে? 10। এর পরের ভ্যালুটা কত হচ্ছে? 11। তাহলে এদের হচ্ছে, আমরা টাইগার মানে 8, লায়ন মানে 9, র্যাবিট মানে 10, জেব্রা মানে 11। এবার দেখো, এনাম বার্ডস টাইপে একটা ভ্যারিয়েবল নিয়েছি, m ইজ ইকুয়াল টু কী লেখা হয়েছে? টাইগার। তাহলে টাইগার মানে কত হচ্ছে? 8। এবার ইন্ট কে ইজ ইকুয়াল টু এম। তাহলে কে ইজ ইকুয়াল টু এম মানে এম এর ভ্যালু কত? 8। 8ই ঢুকছে। তাহলে তুমি যদি কে ডিসপ্লে করো, কত ডিসপ্লে করবে? ডিসপ্লে করবে তো তুমি 8। তাহলে তোমার এখানে যে 4টে অপশান আছে, কোনটা এদের মধ্যে কারেক্ট হবে? কারেক্ট হবে হচ্ছে 8। আশা করি লজিকটা বোঝা গেল। তাহলে এনামের কাজ কি? এনাম হচ্ছে ইন্টিগ্রাল ভ্যারিয়েবলের নোমেনক্লেচার করে। ইন্টিগ্রাল ভ্যারিয়েবল নেমিং করে। তার মানে তুমি বেসিক্যালি ইন্টিজার ভ্যারিয়েবলগুলোকে, ইন্টিজার ভ্যারিয়েবল বলবো না, সরি, ইন্টিজার ভ্যালুকে তুমি নাম দিচ্ছ। এটা হচ্ছে এনামের অ্যাকচুয়াল কাজ। চলো এর পরের প্রোগ্রামটায় যাই। এই প্রোগ্রামটা একটু বড় প্রোগ্রাম, তো একটু আমরা সময় নিয়ে পড়ি। তো এখানে কি হয়েছে, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমরা স্কোপ অফ ভ্যারিয়েবল দিয়ে কিছুটা বুঝতে পারবো। এখানে মেন ফাংশনের মধ্যে আমার কাছে একটা বড় ব্লক রয়েছে। ব্লক মানে কি, একটা মানে ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেটের যে এনক্লোজারটা, সেটা হচ্ছে ব্লক। এটা হচ্ছে ব্লক 1, আর তার নিচের এটা হচ্ছে আমার ব্লক 2। ব্লক 1-এ তুমি আই বলে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করেছো। তাহলে আই হচ্ছে কি, লোকাল টু ব্লক 1। আর ব্লক 2-এর মধ্যে তুমি আরেকটা আই আর জে ডিক্লেয়ার করেছো। এই আই আর এই আই কিন্তু সেম নয়। তাহলে এইখানে i is equal to 4, j is equal to 5, এই দুজনে হচ্ছে কি, লোকাল টু ব্লক 2। এবার জিনিসটাকে বুঝতে হবে, লোকাল আর গ্লোবাল ভ্যারিয়েবলের কনসেপ্ট কি। দেখো, লোকাল ভ্যারিয়েবলের স্কোপ হচ্ছে অনলি টু ইটস করসপন্ডিং ব্লক। এবার i is equal to 2 যে আইটা রয়েছে, এটা ব্লক 1-এ ডিক্লেয়ার করা হয়েছে। ব্লক 2 ব্লক 1-এরই একটা সাব পার্ট। সো ব্লক 2 সে কিন্তু ব্লক 1-এর প্রপার্টিকে নিজের মধ্যে নিতে পারবে।
কিন্তু ব্লক 1-এর মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে ব্লক 2 রিচ করতে পারছে না, কারণ ব্লক 2-র এনক্লোজার এইটুকু যেটা আমি এঁকে দিয়েছি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই ব্লকের বাইরে, এই ব্লক 2-এর বাইরে ব্লক 2-র ভেতরে যে ভ্যারিয়েবলগুলো লেখা রয়েছে তাকে আমি অ্যাক্সেস করতে নাও পারি। তাহলে দেখো, ভেতরে প্রিন্টএফের মধ্যে যখন আইআর যে প্রিন্ট করতে চাইছে এটার প্রিন্ট করা উচিত 4 আর 5, কিন্তু এই ব্লকের বাইরে যখন আইআর যে প্রিন্ট করতে চাইছে, এই যে জেটা, যে হচ্ছে লোকাল টু ব্লক 2, কিন্তু এইখানে ব্লক 2-র বাইরে তো তুমি অ্যাক্সেস করতে চাইছো, ব্লক 2 আউট অফ ব্লক 2। তা ব্লক 2-র যদি তুমি বাইরে এটাকে অ্যাক্সেস করতে চাও, যে প্রপার্টিটা ব্লক 2-এর মধ্যে ডিফাইন করা সেটাকে তুমি ব্লক 2-র বাইরে কী করে অ্যাক্সেস করতে চাইছো, তাহলে এটা হবে না। তাহলে এটা হবে না মানে তোমাকে এরর দেবে। এবার যেহেতু এটা এরর, সিতে তো এরকম হয় না যে তোমার এই লাইনে এরর আছে তো আগের লাইন অবধি যা হয়েছে তা সব তোমাকে প্রিন্ট করে দেবে, ওখানেও কিন্তু তোমাকে আটকে দেবে। তার মানে তোমার অ্যাকচুয়ালি এই 4-5টাও কিন্তু প্রিন্ট হবে না, কেননা এরর যেহেতু আসছে, প্রোগ্রামটা পুরোটা কম্পাইলই হবে না, প্রোগ্রামটা কিন্তু ওখানেই তোমাকে এরর প্রডিউস করে দেবে। কারণটা বুঝবো, এটা যদি পাইথন হতো তাহলে কিন্তু প্রবলেম হতো না, কারণ পাইথনে পার্শিয়াল এক্সিকিউশনের রেজাল্টটা আসে, কিন্তু আমার C++-এর যে কোডে বা সি এর যে কোডে, সেখানে তুমি কখনোই ব্লকের বাইরে কিন্তু কিছু অ্যাক্সেস করতে পারবে না। চলো এবারে আমরা আমাদের আজকের লাস্ট প্রোগ্রামটাতে আসি। এবার একটা কথা বলছি, এই প্রোগ্রামটাতে আসার আগে, এইখানে যদি আমাদের নিচের এই প্রিন্টএফ স্টেটমেন্টটা না থাকতো তাহলে কিন্তু আমার 4 আর 5 প্রিন্ট করতে কোনো প্রবলেম ছিল না, কেননা এররই আসতো না। এরর না আসলে, বা এখানে যদি প্রিন্টএফ স্টেটমেন্টে আই আর যে জায়গাতে শুধু আই থাকতো তাহলেও আমার এরর আসতো না। তাহলে এররটা কেন এলো? জাস্ট বিকজ তুমি যে কে তার স্কোপের বাইরে তুমি অ্যাক্সেস করতে চেয়েছো, নাহলে কিন্তু তোমার এরর আসতো না। তাই এরর যদি না আসতো তুমি কিন্তু 4 আর 5কে প্রিন্ট করতে পারতে। ঠিক আছে, এরপরে আসে এই লাস্ট কোশ্চেনটা আজকের আমাদের। এইখানে কি বলা আছে, এক্স ওয়াই জেড 3টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, ওয়াই আর জেডের মধ্যে ভ্যালু কত দেওয়া আছে, দুজনেকেই 5 করে দেওয়া আছে। কি লেখা রয়েছে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ডবল ইজ ইকুয়ালস টু জেড। তার মানে কি, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ডবল ইজ ইকুয়ালস টু জেড। এইবার আমি বুঝতে হবে যে ডবল ইজ ইকুয়ালস টুর কাজ কি। ডবল ইকুয়ালস টুর কাজ হচ্ছে চেকস, এখানে চেকস ইফ ওয়াই অ্যান্ড জেড আর ইকুয়াল অর নট, চেকস ইফ ওয়াই অ্যান্ড জেড আর ইকুয়াল অর নট। এইবার প্রশ্নটা হলো, ওয়াই আর জেড ইকুয়াল হলে কি হবে? রিলেশনাল অপারেটর গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, সবার একটাই কাজ, যে রিলেশনটা ডিপিক্ট করা হয়েছে সেই রিলেশনটা কি আমার কারেক্ট। যদি কারেক্ট হয় তাহলে ও আমাকে আউটপুট হিসেবে দেবে হচ্ছে ট্রু, যদি কারেক্ট হয় তাহলে আউটপুট হিসেবে দেবে ট্রু, যদি রং হয় তাহলে আউটপুট হিসেবে দেবে ফলস। এবার দেখো, ওয়াইয়ের ভ্যালু আছে 5, জেডের ভ্যালুও আছে 5, তাহলে ওয়াই ডবল ইজ ইকুয়াল টু জেড, এই স্টেটমেন্টটা ট্রু হবে না ফলস হবে? ডেফিনেটলি ট্রু হবে, কারণ দুজনেরই ভ্যালু 5 আর 5 দেওয়া আছে, তো এটা কারেক্ট হচ্ছে। এবার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ডবল ইজ ইকুয়াল টু জেড মানে কি, যে এটা তো আমার ট্রু হচ্ছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ট্রু। যখনই এক্স ইজ ইকুয়ালস টু ট্রু আসছে, দেখো এক্স কি, এক্স হচ্ছে ইন্টিজার, ইন্টিজারের মধ্যে তুমি ট্রুকে টাইপকাস্ট করছো, ইন্টিজারে যদি ট্রুকে টাইপকাস্ট করো, ট্রু এর করসপন্ডিং ইন্টিজার ভ্যালু কি হতে পারে? ট্রু এর করসপন্ডিং ইন্টিজার ভ্যালু হচ্ছে 1। তাহলে যখন প্রিন্টএফ পার্সেন্টাইলটি এক্স প্রিন্ট করতে চাইছে, ও অ্যাকচুয়ালি কী প্রিন্ট করবে? ট্রু এর যেটা করসপন্ডিং ইন্টিজার ভ্যালু সেটা হচ্ছে 1। গেট ক্যার বা রিটার্ন 0 এগুলো দেখে ঘাবড়াবার কিছু নেই, গেট ক্যার জাস্ট একটা অর্ডিনারি ফাংশন তোমার এখানে কল করা হয়েছে। গেট ক্যারের কী কাজ এটাও পরে বলবো, বাট যাই হোক আমার ওভারঅল আউটপুটটা কী আসছে, এটা 1। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করব, যদি এটা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই গ্রেটার দ্যান জেড হতো তাহলে কী হতো? যদি তোমাকে এরকম স্টেটমেন্ট দিত এক্স ইজ ইকুয়াল টু ওয়াই গ্রেটার দ্যান জেড, তাহলে তো ওয়াই গ্রেটার দ্যান জেড তো হতো না, এটা তো ফলস হতো। তখন এটা কি হতো? ফলস যেহেতু হতো এখানে আসতো 0, তখন তুমি যদি এক্সের ভ্যালু প্রিন্ট করতে যেতে তাহলে কি আসতো তোমার 0। তাহলে এটা বুঝতে হবে, ট্রু বা ফলস যদি হয় আউটপুটটা কিন্তু 0 বা 1 এর রেসপেক্টে প্রিন্ট হবে। ট্রু হলে 1, ফলস হলে হচ্ছে 0। তো এটা যদি ফলস হতো তাহলে আউটপুটে পেতাম 0, যেহেতু এটা ট্রু হয়েছে আউটপুটে পেয়েছি 1। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। বা যদি ওয়াই নট ইকুয়াল টু জেড লিখতাম তাহলেও এক, ওয়াই গ্রেটার দ্যান জেড বা ওয়াই লেস দ্যান জেড যাই লিখি তার জন্য এটা সেমই হচ্ছে। আরও বিভিন্ন রকম টপিকস আমাদের মাথায় আসলে আমরা আরও এখানে কোশ্চেনের মাধ্যমে দেব। আপাতত এটা ছিল আমাদের একটা বলতে পারো একটা ক্রিস্প একটা রিপ্রেজেন্টেশন, যে এরকম ধরনের প্রশ্ন তোমাকে যে কায় দিতে পারে, দিলে তুমি কীভাবে কোন কোন কনসেপ্ট রিভাইজ করলে এটা করতে পারবে।
আরও ভিডিও নিয়ে আসবো, কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু মানে আমাদের কমেন্ট সেকশনে একটু জানিও, একটু ফিডব্যাক দিও। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে। যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো।